আমার আমার মনে আছে যে তপন শিকদার, আমি তখন সদ্য মানে সাংবাদিকতায় এসেছি একটা চ্যানেলে, অন্য চ্যানেলে। সেই সময় আমার মনে আছে আমি তখন গেস্ট কোঅর্ডিনেশন করতাম সেই চ্যানেলে। তপন শিকদারকে যখনই আমি টেলিফোন করতাম, তপনদার তখন ডায়ালিসিস চলতো, সম্ভবত অ্যাপেলোতে ডায়ালিসিস চলতো, এবং মানে শেষের দিকে এবং তখনও ওনার মনে হচ্ছে যে বাংলা নিয়ে, রাষ্ট্রবাদ নিয়ে, তখন রাষ্ট্রবাদ মানে টেলিভিশনে খায় না, মাথায় দেয়, জানে না অর্ধেক লোক সেই ফর্মুলা জানে না কি করে এটা নিয়ে আরো বেশি করে ন্যারেটিভ সেট করতে হবে। উনি কিন্তু তখন আমার মনে আছে ওই দুপুরবেলা, কাঠ ফাটা দুপুরে উনি অনুরোধ করছেন এবং ইতস্তত হয়ে অনুরোধ করছেন যে একটা গাড়ি কি পাঠানো যাবে। এবং কতটা আমার নিজের এখনো মনে আছে, বহুকাল আগে, আমার এখনো লজ্জা লাগে। উনি মানে গেস্ট রুমে বসার পরে দু তিনবার একটু অস্বস্তি বোধ করছিলেন, তারপরে আমাকে বললেন যে এসিটা কি আরেকটু কমিয়ে দেওয়া যাবে, আমার আসলে ডায়ালিসিস হয়েছে, তো এসিটা একটু যদি কমিয়ে দেওয়া যায় একটু ভালো হয়। মানে এই যে হাম্বল ব্যাকগ্রাউন্ড, এই যে সাধারণত্বকে উদযাপন করা, বিজেপির এখনকার যে বৈভব সারা দেশ জুড়ে, এবং একটা সময় বিজেপির কিচ্ছু ছিল না, মানে বিজেপির একটা হয়তো ঘর অযোধ্যাতে ছিল, সেখান থেকে গোটা দেশের এই যে মাতামাতি, এবং আজকের এই এত সিআরপিএফ সিকিউরিটিতে বড় বড় বাড়ি, এই জার্নিটা তো তুমি দেখেছো। তা কোথাও গিয়ে মনে হয় যে সেটা আসলে তোমাদের অনেক বেশি হাম্বল করতে সাহায্য করেছে? না, 100 বার। আমি তো ওই আবহে বড় হয়েছি। কাকামণির লাস্ট ইলেকশন লড়াটা না, আমি মানে এটা আমি শেয়ার করতে চাই আজকে, যখন এত কথা হলো 2014-তে, যেবার মোদিজি প্রধানমন্ত্রী হলেন, ওনার তখন সপ্তাহে 3 দিন ডায়ালিসিস হয়, অসুস্থ। মোদিজি ব্রিগেডে এলেন, ঠিক লোকসভা ইলেকশনে 1-2 মাস আগে একটা ব্রিগেড হয়েছিল, রাহুলদা প্রেসিডেন্ট। মোদিজি এসে যথারীতি বলেছে তপনদা নেই। কাকামণি ন্যাশনাল সেক্রেটারি ছিলেন বিজেপির প্রায় 1.5-2 বছর, এবং ত্রিপুরার অবজারভার ছিলেন। মানে যখন প্রেসিডেন্টশিপ শেষ হয়ে গেল, তখন তো ওই পরপর 2বারের বেশি হতে পারে না, একটা গ্যাপ দরকার ছিল, পরে আবার প্রেসিডেন্ট হলেন। তো ওই যে ন্যাশনাল টিমটা ছিল, সেই টিমে জেনারেল সেক্রেটারি ছিলেন নরেন্দ্র ভাই, কাকামণি সেক্রেটারি ছিলেন। ওনারা একসাথে কিন্তু কাজ করেছেন। তো মোদিজি এলেন, এসে বললেন যে আরে তপনদা কোথায়? তো রাহুলদা বা এরা বলেছেন যে তপনদার আজকে ডায়ালিসিস নেওয়ার পরে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আজকে আসতে পারেননি। তো মিটিংয়ের পরে বলেছে, কাউকে বলেছে কথা বলাও আমার সাথে। তো মোদিজি এবার বলেছেন যে যারে আমার বাংলার ক্যাপ্টেন শুয়ে থাকলে কি করে হবে, বাংলা আমাকে কি করে ওখানে আর কি সিট দেবে। ওই যে কথাটা বললেন মোদিজি, এত মনের জোর ছিল, বললো আমি ইলেকশন লড়ব। সবাই বারণ করলেন। তখন ন্যাশনাল ওজিএস ছিলেন রামলালজি এসে বললেন, আরে দাদা, আপনার জন্য রাজ্যসভা আছে, আপনি লড়ান ইলেকশনটা, আপনি লড়বেন না? আমি লড়ব, আমি বিছানায় শুয়ে মরতে চাই না। এই কথাটা যখন বলে দিলেন, আপনি কোনোদিন রাহুলদাকে জিজ্ঞেস করবেন, রাহুলদা বললে আমি এর উপরে আর কথা বলতে পারবো না, তপনদা লড়বেই, এবং তপনদাকে কেউ আটকাতে পারবে না, লড়তে দাও। ওই ধকলটা নিতে পারলেন না, পার্টির জন্যে লড়তেই উনি চলে গেলেন। আমার মনে আছে যখন অ্যাপোলোতে ভর্তি, ডাক্তার বলল যে ওনাকে ভেন্টিলেশনে দিতে হবে, যেহেতু সই আমার ছিল, আমার পারমিশন দরকার ছিল। আমি বললাম নিশ্চয়ই দেবেন, যেটা দরকার। আমার কাছে তারপরে শপথ হয়ে গেল, পিএমওর থেকে ফোন এলো যে মোদিজি জিজ্ঞেস করেছেন ওনাকে কোথাও নিয়ে যেতে চাও, বা কি করলে ভালো হয় বেটার ট্রিটমেন্টের জন্য। তখন আমি বললাম যে দিল্লি এইমসে যিনি ওনাকে দেখতেন, ওনার কাছে খুব ভালো ছিল, উনি এখন এইচওডি ওখানকার, আমার মনে হয় ওনার কাছে গেলে একটা আশা আছে। রাতারাতি মোদিজি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো ওনাকে। উনি ওখানে মারা গেলেন, মানে এতটাই ডেট। আর তারপরে জ্ঞান ফিরে আসেনি, এবং তারপরে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে বাইরে চলে গেলেন কোথায়। আবার ফোন এলো যে তুমি ওনার দাহ সংস্কার কোথায় করতে চাও? আমি বললাম অফকোর্স কলকাতায় করতে চাই, কারণ উনি তো মানুষ পার্টিরই ছিল, আমরা পরিবার পরে ছিলাম ওনার কাছে। আবার মোদিজি একটা চার্টার ফ্লাইট দিলেন, ওনার মৃতদেহ এলো, এখানে হাজার হাজার লোকে হাঁটলো।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।